প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সিইসি তফসিল ঘোষণা, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ৩,৮০১ কোটি টাকার প্রকল্পে পরামর্শে খরচ ৮০৮ কোটি। 12 ডিসেম্বর থেকে মেট্রো রেলের কর্মবিরতি যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা। অন্যদিকে মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার, 40 কোটি টাকা রাজস্ব হারাবে সরকার, বললেন প্রেস সচিব। পুরান ঢাকায় আবারও প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী হত্যা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত বাংলাদেশের লাশ ভাসছিল ভারতের নদীতে। মিয়ানমারের রাখাইন হাসপাতালে জাস্তার বিমান হামলায় নিহত 30। গাজায় টানা বৃষ্টিতে তীব্র বন্যা, ডুবল অসংখ্য তাঁবু, বিপাকে গাজাবাসী। অন্যদিকে সৌদি জুড়ে প্রবল ঝড় বৃষ্টি, বন্যার সতর্কবার্তা। ইরানের জাহিদান সীমান্তে সন্ত্রাসী হামলায় 3 সেনা সদস্য নিহত। অন্যদিকে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি নিহত। ফায়ার সার্ভিসের অসাধ্য সাধন, রাজশাহীতে 32 ঘণ্টা পর শিশু সাজিদকে জীবিত উদ্ধার। বিক্ষোভের মুখে ইউরোপের দেশ বুলগেরিয়ার সরকার পতন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সারা দেশে 300 সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর, বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 11 জানুয়ারি। নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকার প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার 22 জানুয়ারি শুরু হয়ে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 শেষ হবে। রাজধানী ও আশপাশে পানি নিরাপত্তা ও স্যানিটেশন ব্যবস্থা এখনও দুর্বল। নদী, খাল দূষণ, অপ্রতুল সুয়ারেজ নেটওয়ার্ক ও বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতায় পানির মান ও জনস্বাস্থ্য ঝুঁকিতে। এ পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগ মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম প্রকল্প প্রস্তাব করেছে, যা ঢাকা উত্তর, দক্ষিণ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা বাস্তবায়ন করবে। প্রকল্পে খাল খনন, পুনর্বাসন, বজ্র ব্যবস্থাপনা উন্নয়ন ও বর্ষার পানি দ্রুত নিষ্কাশনের পরিকল্পনা রয়েছে। তবে পরামর্শকদের জন্য 808 কোটি টাকার অস্বাভাবিক ব্যয় প্রস্তাব এবং সুনির্দিষ্ট সমীক্ষা ছাড়া বিভিন্ন খাতে অতিরিক্ত ব্যয় নিয়ে সংশ্লিষ্টদের প্রশ্ন ও পরিকল্পনা কমিশনের আপত্তি দেখা দিয়েছে। ত্রুটি থাকা সত্ত্বেও প্রকল্পটি দ্রুত অনুমোদনে এক উপদেষ্টা চাপ দিচ্ছেন। স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়ন না হওয়ায় ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা শুক্রবার সকাল 7টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও মেট্রো রেলের সব যাত্রী সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন। তাদের দাবি 9 ডিসেম্বর মানার কথা থাকলেও হয়নি। 2013 সালের প্রতিষ্ঠার পর 12 বছর পেরোলেও 900-র বেশি কর্মী চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি। ফলে 2022 সালে মেট্রো রেল চালুর পর থেকেও তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, ওভারটাইম ও গ্রুপ ইন্স্যুরেন্স সহ মৌলিক সুবিধা পাচ্ছেন না। অন্যদিকে মেট্রো রেলের টিকিটে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকার প্রায় 40 কোটি টাকা রাজস্ব হারাবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, ঢাকার যাতায়াতে মেট্রো রেলের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। 2024 সালের 1 জুলাই টিকিটে 15% ভ্যাট আরোপ করা হয়েছিল। উত্তর আগারগাঁও অংশ 2022 সালে চালুর পর ধীরে ধীরে মতিঝিল পর্যন্ত বিস্তৃত হয়ে প্রতিদিন 2.5 লাখ যাত্রী মেট্রো রেল ব্যবহার করছেন।
পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজারে দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি। বৃহস্পতিবার শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে তাকে গুলি করা হয়। পথচারীরা মুমূর্ষু অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিলে বেলা 1:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান ঘটনা ও পরিচয় নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জের বাখির আলী সীমান্তের ওপারে তশিকুর ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পরিবারের অভিযোগ, বিএসএফ তাকে গুলি করে নদীতে ফেলে দিয়েছে। ভারতের ভেতরে প্রায় 8 কিলোমিটার দূরে ভাগীরথী নদী থেকে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে, তবে বিএসএফ ঘটনা স্বীকার করেনি। 3 দিন ধরে নিখোঁজ তশিকুর সদর উপজেলার বাখির আলীর ইব্রাহিম আলীর ছেলে। বিজিবি জানায়, মৃত্যু কিভাবে হয়েছে নিশ্চিত নয়। বিএসএফকে জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মরাও জেনারেল হাসপাতালে যান তার বিমান হামলায় রোগী সহ অন্তত 30 জন নিহত এবং 70 জনের বেশি আহত হয়েছে বলে বিদ্রোহী গোষ্ঠী সহায়তা কর্মী ও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা জানান, বুধবার রাতে সামরিক বিমান থেকে সরাসরি হাসপাতালটিতে বোমা ফেলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়েছে। রাখাইনের বিভিন্ন এলাকায় আরাকান আর্মি ও জান্তার সংঘর্ষ চলছে। গাজায় টানা বৃষ্টিতে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল মাওয়াসিতে বাস্তুচ্যুত বহু মানুষের তাঁবু প্লাবিত হয়েছে। রাফার সিভিল ডিফেন্স জানায়, ভারী বর্ষণে মানুষ পানিবন্দী হয়ে সহায়তার জন্য ফোন করছেন। অনেক পরিবার তাঁবুর মধ্যে আটকা। ইসরায়েলি গণহত্যার কারণে গাজায় প্রায় পুরো জনসংখ্যায় বাস্তুচ্যুত। পুরো অঞ্চল পুনর্গঠনে প্রায় $70 বিলিয়ন প্রয়োজন, কিন্তু 2 মাস ধরে যুদ্ধবিরতি চললেও টেকসই অস্থায়ী ঘর নির্মাণ শুরু হয়নি। এদিকে দেশের অধিকাংশ অঞ্চলে প্রবল ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। মক্কা, মদিনা, কাশিম, রিয়াদ, পূর্বাঞ্চল, উত্তর সীমান্তবর্তী এলাকা, হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঝড় বৃষ্টি ও ঘন কুয়াশা দেখা দিয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, আবহাওয়া দ্রুত উন্নতি না করলে কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবের কারণে এই পরিস্থিতি। ইরানের দক্ষিণ পূর্ব জাহেদানের কাছে লার সীমান্তে সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর 3 সদস্য নিহত হয়েছেন। আইআরজিসি জানায়, সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনকালে তাদের লক্ষ্যবস্তু করা হয় এবং হামলাকারীদের খুঁজে মোকাবেলার অভিযান চলছে। দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর উপর হামলার সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পর্ক থাকার ধারণা আছে। অন্যদিকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে জানিয়েছেন, আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ পাকিস্তানের জন্য মারাত্মক হুমকি, কারণ তালেবান ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী সীমান্ত অতিক্রম করে নির্বিঘ্নে হামলা চালাচ্ছে। আইএসআইএল, আল কায়েদা, টিটিপি, ইটিআইএম, বিএলএ ও মজিদ ব্রিগেড সহ ডজনাধিক সন্ত্রাসী শিবির আফগানিস্তান থেকে অনুপ্রবেশ ও সহিংস আক্রমণের সুযোগ পাচ্ছে, যা প্রতিবেশী দেশগুলোতে নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করছে। রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে ফায়ার সার্ভিস জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার রাত 8:50 শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাইমা খান শিশুটিকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোশেন ঝেলিয়াজকভ বৃহস্পতিবার তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও অর্থনৈতিক নীতি ও দুর্নীতি দমন ব্যর্থতার অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন তিনি। পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ভোটের কয়েক মিনিট আগে টেলিভিশনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের সময় দেশ ইউরোজোনে যোগদানের প্রক্রিয়া ছিল 1 জানুয়ারি থেকে ইউরো মুদ্রায় রূপান্তরিত হওয়ার কথা। ঝেলিয়াজকভ বলেন, ক্ষমতা মানুষের কণ্ঠ থেকে আসে এবং সরকার সমাজের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। হাজারো বুলগেরীয় সোফিয়া ও অন্যান্য শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's,
ladies and kids wear. Art. Be smart.